বাবা, একটি মেয়ে যে কিনা তার বাবার আত্মার সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু ভুল করে ডেকে ফেলে এমন কিছু যার নাম উচ্চারণ করা যায় না। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা স্পেনের রাজধানী মাদ্রিদের আসল একটি ঘটনার ভিত্তিতে তৈরি। পুলিশের অফিসিয়াল রিপোর্টেও লেখা ছিল, আমরা এমন কিছু দেখেছি যা ব্যাখ্যা করা যায় না। এই সেই ভেরোনিকার গল্প, যে নিজের ভাই বোনদের রক্ষার জন্য দাঁড়িয়েছিল অজানা এক অন্ধকারের মুখোমুখি, আর সে লড়েছিল এক মৃত্যুর সাথে। তুমি যদি ভেবে থাকো সব ভূতের গল্পই বানানো, তাহলে এই ভিডিওটি দেখতে শুরু করো, কারণ এই গল্পটি শেষ না হওয়া পর্যন্ত তুমি আলো জ্বালিয়ে ঘুমোতেই পারবে না। 1991 সালে স্পেনের শহর মাদ্রিদে 15 বছরের কিশোরী ভেরোনিকা তার মা অ্যানির সঙ্গে থাকত। এমনকি ছোট ভাই অ্যান্তোনিতো আর দুটো ছোট বোন এরেন ও লুসির সঙ্গে এক ফ্ল্যাটেই থাকত। বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্বই এখন ভেরোনিকার ওপর। তার মা রেস্টুরেন্টে ডবল শিফটে কাজ করে, যেই কারণে ভেরোনিকাকে স্কুল এবং তার ভাই বোনকে সামলাতে হয়। ঘটনাটা শুরু হয় এক ভয়ঙ্কর সকালে। ভেরোনিকা স্কুলে যায়, যেখানে তার দুই বান্ধবী ডাইনা ও রোসা পরিকল্পনা করে যে আজকের সূর্যগ্রহণের সময় ওরা একটি আত্মা ডাকার বোর্ড নিয়ে গিয়ে আত্মাকে ডাকবে। এই বিষয়টির উপর ভেরোনিকা রাজি হয়ে যায়, কারণ সে তার মৃত বাবার আত্মার সঙ্গে কথা বলতে চেয়েছিল। স্কুলের বেসমেন্টে একটি অন্ধকার রুমে ওরা তিনজন মোমবাতি জ্বালিয়ে বোর্ডের ওপর আঙ্গুল রেখে শুরু করে। হঠাৎ বোর্ডটির প্ল্যান চিটগুলো ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে ভেরোনিকার কাছে চলে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, জানলার বাইরে সূর্যগ্রহণ হচ্ছিল, আর ভেতরের বোর্ডের প্ল্যান চিটগুলো ঘুরতে ঘুরতে গিয়ে থামে ডি এর ওপর। ডি মানে এখানে ভেরোনিকার বাবা নয়, বরং ডি মানে দুঃস্বপ্ন একটি। হঠাৎ ভেরোনিকা কাঁপতে কাঁপতে উল্টে পড়ে যায়। সে গলা উঁচিয়ে কিছু অজানা ভাষায় বলতে থাকে। মোমবাতিগুলো নিভে যাওয়ার কারণে গোটা ঘর অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়, আর জানলাগুলো কেঁপে ওঠে। বান্ধবীরা তার কারণে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ভেরোনিকা পড়ে আছে, চোখ উল্টে গিয়েছে তার, যেন তার ভেতরে কিছু একটি ঢুকে পড়েছে। ঘটনার পরের দিন থেকেই ভেরোনিকা আগের মতো আর থাকে না। সে খুব দুর্বল ফিল করে, চোখের নিচে কালি জমে গিয়েছে, তার গলা শুকিয়ে যায়। রাত্রে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে, দেওয়ালের দিকে তাকিয়ে হঠাৎ করেই হেসে ওঠে। এক রাত্রিতে সে ঘুম থেকে উঠে দেখে তার ছোট ভাই অ্যান্তোনিতোর বিছানার সামনে কিছু একটি ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি আস্তে আস্তে এগিয়ে আসে। ভেরোনিকা হঠাৎ করেই চিৎকার করে ওঠে, কিন্তু কেউই কিছু দেখতে পায় না। ভেরোনিকা জানে যে তার সঙ্গে তো কিছু একটি চলে এসেছে, যার কারণে সেই স্কুলে গিয়ে এক রহস্যময় সন্ন্যাসিনীর কাছে যায়, যাকে সবাই সিস্টার ডেথ বলে চেনে। সন্ন্যাসিনীটি অন্ধ হলেও আধ্যাত্মিক জগতের শক্তি সম্পর্কে সে খুবই জানে। ভেরোনিকা বলে, আমি আমার বাবাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু ভুল হয়ে গিয়েছে আমার কাছে। তখন সিস্টার ডেথ বলে, তুমি দরজা খুলেছ, কিন্তু যে এসেছে সে তোমার বাবা নয়, ও ছিল অন্ধকারের কেউ। তুমি তাকে চিহ্ন দাওনি, এখন সে তোমাকে চিহ্নিত করেছে। ভেরোনিকা চেষ্টা করে যেন সে সমস্ত কিছু ঠিক করবে। সে ভাই বোনদের স্কুলে পাঠিয়ে দেয়, রান্না করে, আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায়, কিন্তু না, ছায়াটি তাকে একা থাকতেই দিচ্ছে না। এক রাতে এরেন বলে, দিদি, কাল রাত্রে তুমি আমাদের বিছানায় বসেছিলে না? ভেরোনিকা অবাক হয়ে যায়। সে বলে, আমি তো ঘুমোচ্ছিলাম। রাত্রিবেলায় সে ঘুম থেকে উঠে দেখে নিজের ঘরের দরজা বন্ধ হলেও ভেতরের দরজার ছায়ার নিচে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। বিছানার চাদর টেনে সে মুখের ওপর দিয়ে দেয়। পরের দিন সকালবেলায় সে ঘুম থেকে উঠে দেখে তার হাতের নখের আঁচড়েই তার গালের এক পাশে দাগ হয়ে গিয়েছে। সে নিজের ডায়েরিতে লিখতে শুরু করে প্রত্যেক দিনের ঘটনা। কেমন যেন এক অদৃশ্য আতঙ্ক ঘর জুড়ে ঢুকে পড়েছে। অ্যান্তোনিতো হঠাৎ ছবি আঁকতে শুরু করে।
যেইখানে দেখায় একটা বড় কালো ছায়া ভেরোনিকাকে অনুসরণ করছে। একদিন দুপুরবেলায় ভেরোনিকা আয়নাতে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎই সে দেখতে পায় আয়নার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে দেখে কিন্তু সেখানে কেউই ছিল না। আবারও তাকিয়ে দেখে সে নিজেই নিজের প্রতিচ্ছবিতে হাসছিল, অথচ সে আসলেই হাসছিল না। এই দৃশ্যটি এতটাই ভয়ের যে আপনিও চাইবেন না আয়নার সামনে যেতে। ভেরোনিকা জানে কিছু একটা ভুলভাবে তার কাছে তো এসেছে, কিন্তু শুধু সেটা তার জন্য নয়, তার ভাই বোনদের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে। এক রাত্রে সে দেখতে পায় অ্যান্থনি তো বিছানায় নেই। খুঁজতে গিয়ে দেখে সেই ছেলেটি বসে আছে রান্নাঘরের অন্ধকারে এবং সে আস্তে আস্তে কিছু বলার চেষ্টা করছে। সে বলছে, ও আমাকে ডাকছে দিদি, ও আমাকে ডাকছে, বলছিল তোমাকে নিয়ে যাবে। ভেরোনিকা এখন ভালোই বুঝতে পারছে ছায়াটি কেবল তাকেই নয়, তার ভাই বোনদের ওপরেও নজর রেখেছে। সে সিদ্ধান্ত নেয় ওটা যাই হোক না কেন ওটাকে থামাতে হবে। সে সিস্টার ডেথের কথাগুলো আবারও মনে করার চেষ্টা করে। তুমি যাকে ডেকেছ তাকে চিনতে হবে। সে খুঁজতে থাকে পুরনো ছবিতে, বাবার ছবির পিছনে, যেখান থেকেই শুরু হয়েছিল এই সমস্ত কিছু ঘটনা। একদিন এক রাত্রে সে নিজেই আয়নার সামনে দাঁড়ায় এক ধরনের সাহসিক চ্যালেঞ্জ হিসাবে। হঠাৎ তার চোখের পিছনে ছায়া নড়ে ওঠে, আয়নাটা ফেটে যায়। সে ভয়ে দৌড়ে যায়, কিন্তু দেওয়ালে তখন রক্তে একটি বাক্য লেখা থাকে, তোমাকে নিয়ে যেতে এসেছি। এখন পুরো ঘরটাই যেন অন্ধকারের খেলার ময়দান। লাইট অফ হয়ে যায়, আসবাবপত্র নিজের মতো করেই নড়ে ওঠে, ঘরের বাসনগুলো একা একা পড়ে ভেঙেও যায়। একদিন ছোট বোন লুসি দেখে ঘরের দরজার পিছনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ধরনের মানুষ। খুব লম্বা, চোখ নেই, শুধু ফাঁকা একটা মুখ। ভেরোনিকা এবার বোঝে ছায়াটি কেবল কোনো আত্মা নয়, এটা যেন এক শয়তানি শক্তি। যে ঘরের দেওয়ালে পেট্রোগ্রাম আঁকা, তার চার কোণে সুরক্ষিত চিহ্ন আঁকা, আর ছোট ভাই বোনদের বলে কোনো আওয়াজ শুনলেও বাইরে আসবি না, এটা শুধু আমার যুদ্ধ। সে যুদ্ধে নামার জন্য প্রস্তুত ছিল। ভেরোনিকার শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো, তার চোখ থেকে ঘুম উড়ে গেল। মা অ্যানা এসে সমস্ত কিছু জিজ্ঞেস করলে ভেরোনিকা সমস্ত কিছু খুলে বলে, কিন্তু মা মনে করে ভেরোনিকার হয়তো মানসিক সমস্যা হয়ে গিয়েছে। তবে ভেরোনিকা জানে যে এটা বাস্তব, রক্ত মাংসের থেকেও ভয়ঙ্কর। ভেরোনিকা আবারও দুই বান্ধবী ডাইনা আর রোসাকে ডেকে পাঠায়। আবারও একটি রিচুয়াল করতে চায় তারা। এবার ভুলটাকে ঠিক করবে তারা, কিন্তু ওরা আর কেউই সাহস করে এখানে আসে না। কিন্তু ভেরোনিকা একা একাই সিদ্ধান্ত নেয় যে সে এবার একটি আত্মা ডাকার বোর্ড তৈরি করবে। সে ঘরের মধ্যে 4টা মোমবাতি জ্বলায়, একটা অস্থায়ী বোর্ড তৈরি করে, মাঝখানে রাখে অ্যান্থনিতোর আঁকা সেই সমস্ত ছবিগুলো, ছায়ার প্রতিচ্ছবি সহ। সে বলে, তুমি কে, কেন এসেছো? একটা ঠান্ডা হাওয়া উড়ে এসে দেওয়ালে আঘাত করে, ঘরটা ঠান্ডা হয়ে যায়। তখন সে হঠাৎ করেই দেখে ছায়াটি তার শরীরের পিছনে এসে দাঁড়িয়েছে। আয়নায় ধরা পড়ছে শুধুমাত্র ভেরোনিকাকে, কিন্তু ছায়া তার শরীরকে ধরে আছে। ভেরোনিকার গলা চেপে ধরে, সে আবারও অচেতন হয়ে পড়ে যায়। ভেতরে ঢুকে পড়ে সেই শয়তান। রুম অন্ধকার, দরজার তলায়, আর ঘরের বাইরে ছোট্ট ভাই বোন ভয় পেয়ে কাঁদতে শুরু করে। ঘড়িতে রাত 12টা বেজে গিয়েছে। ভেরোনিকা অচেতন অবস্থায় উঠে ফোন করে পুলিশকে। এটাই সেই দৃশ্য যেটা মুভির একদম শুরুতে দেখেছিলাম আমরা। সে চিৎকার করে ওঠে এবং বলে, প্লিজ, ইট ইজ ইনসাইড, ও আমার ভাই বোনদের মেরে ফেলবে। কিন্তু তার গলা কেঁপে উঠছিল, ঠিক করে কথাই বলতে পারছিল না সে। তারপরে ফোনটা কেটে যায়। তখন পুলিশের টিম বের হয়ে পড়ে। তারা এই অজানা কেস পাঠানো হয়েছিল, যেখানে কেউ ওকে ডাকছিল, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। ভেরোনিকা রুমে আবারও ফিরে যায়। দেওয়াল জুড়ে সে আবারও সুরক্ষার চিহ্ন আঁকতে শুরু করে। ভাই বোনদের বাথরুমে বদ্ধ করে বাইরে থেকে তালা বন্ধ করে দেয় এবং তাদেরকে বলে যে তোমরা কিছুতেই বাইরে বের হবে না, কিছু শুনলেও না। এবং তখনই শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। দেওয়াল কাঁপে,
জানলা ফেটে যায়। এই ভয়ঙ্কর ছায়া গলা চেপে ধরে ভেরোনিকার। সে মাটিতে পড়ে যায় আর তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তবুও সে শেষ পর্যন্ত উঠেই দাঁড়ায়। আয়নার টুকরো দিয়ে নিজের হাত কেটে রক্ত ফেলে পেন্টোগ্রাম পূরণ করে। মোমবাতি আবারও জ্বালায়। একটা বিকট চিৎকার আর সমস্ত কিছু নিস্তব্ধ। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সমস্ত কিছুই নিস্তব্ধ, শুধু শিশুদের কান্নার শব্দ। বাথরুমে 3 ভাই বোন একে অপরকে জড়িয়ে কাঁদছিল। বেডরুমে পড়ে আছে ভেরোনিকার রক্তাক্ত শরীর, যাতে নিঃশ্বাস নেই। পুলিশ পরবর্তীতে রিপোর্টে লিখে, এই মেয়েটি আমাদেরকে ডেকেছিল, কিন্তু এমন কিছু আমরা দেখেছি যা ব্যাখ্যা করার বাইরে। ভেরোনিকা মারা যায়, কিন্তু পুরো ঘটনাটিকেই মনোরোগ বলে ঘোষণা করা হয়। ডাক্তার, পুলিশ সবাই বিভ্রান্ত ছিল, কিন্তু তার ভাই বোনেরা জানতো ওর দিদি সত্যি যুদ্ধ করছিল। শেষ দৃশ্য দেখা যায় জানালার পাশে দাঁড়িয়ে এরেন, লুসিয়া আর অ্যান্তনিতো। পিছনের আয়নায় যেন দেখা যায় এক মূর্তি, যেখানে ভেরোনিকার ছায়া দাঁড়িয়ে আছে। একটা মিষ্টি হাসি, যেন সে বলছে, তোমরা এখন নিরাপদ। এইভাবেই শেষ হয় ভেরোনিকার সেই ভয়ানক গল্প, যা বাস্তব কেস ফাইলেও লেখা রয়েছে। একটা ভুল সিদ্ধান্ত, একটা নিষিদ্ধ খেলা, আর তারপরেই শুরু হয় এক দুঃস্বপ্ন যেটা শুধুই মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। ভেরোনিকা শুধু একটা সিনেমা নয়, এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা যা মনে গেঁথে যায় চিরদিনের মতো। তোমাদের যদি এই ভৌতিক যাত্রা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেননা সামনে এই রকমই আরও হরর মুভির রহস্য উন্মোচনা হবে, একদম নতুন রকম উপস্থাপনা। সাবধান, এই চ্যানেলে ঢুকলে হয়তো তুমিও আর আগের মতো থাকবে না। তাহলে দেখা হবে পরের ভয়ঙ্কর কাহিনীতে। ততক্ষণ পর্যন্ত আলোর নিচেই থাকো, কারণ অন্ধকারের কিছু অপেক্ষা করছে ঠিক তোমার পিছনে।